আমরা আমাদের সর্বশক্তিমান পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ কৃতজ্ঞতায়, অশেষ মেহেরবানিতে আমরা কিন্তু আজকের এই ক্লাসে সবাই একত্রিত হতে পেরেছি। এই জন্য সৃষ্টিকর্তার কাছে তো আমাদের কৃতজ্ঞতার স্বীকার করতেই হয়। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি সড়ক পরিবহন আইন এবং বিধিমালা। আমরা জানি আমাদের এই সড়ক পরিবহন আইনে 14টা অধ্যায় 126টা ধারা আছে, আর সড়ক পরিবহন বিধিমালাতে 12টা অধ্যায়ে 167টা বিধি আছে। মূলত যারা এটিএসআই পরীক্ষা দিবে এবং টিএসআই পরীক্ষা দিবে তাদের জন্য মূলত এখানে এই আইন দিয়ে কম্পিটিশন তৈরি হয়। এই আইনে কোনো প্রশ্ন যদি কেউ ভুল করে তাহলে তার বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় পাশ করলেও সিরিয়াল শেষের দিকে চলে যাবে। সুতরাং এই আইনটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের পড়তে হয় এবং কোনোভাবেই যেন ভুল না হয় সেই জন্য আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই আইনটাকে আয়ত্ত করতে হয়। তাহলে আপনারা এটা তো বুঝতেই পারতেছেন, এই আইনের কোনো সেকশন থেকে প্রশ্ন আসলে সেটা ভুল করা যাবে না। ভুল করলে আপনি প্রতিযোগিতার দৌড়ে ছিটকে যাবেন, আপনি পাশ করলেও সিরিয়াল শেষের দিকে যাবে, প্রমোশন হবে না। সুতরাং আজকের ক্লাসটা অনেক মূল্যবান একটা ক্লাস, অনেক দামি একটা ক্লাস হতে চলেছে এবং এটা আমি বলবো যে আপনাদের জন্য একটা হাই ভোল্টেজ এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ক্লাস হতে চলেছে। তাই সবাই একটু মনোযোগ দেন, আশা করি আমার কথার অর্থগুলা সবাই বুঝতে সক্ষম হবেন এবং খুব সহজেই বুঝবেন। তো আসেন আমরা আগে মূল বেসিক ফাউন্ডেশনটা আগে আয়ত্ত করি, মানে রিভিশন দিই। আমরা সড়ক পরিবহন আইনের যে 14টা অধ্যায় 126টা ধারা ছিল, আমাদের প্রথম অধ্যায়ে 1 থেকে 3 ধারা প্রারম্ভিক বা সূচনা এই সকল বিষয়াদি সম্পর্কে পড়েছি, 1 থেকে 3 ধারা। আর সড়ক পরিবহন বিধিমালাতে আমরা ওই প্রারম্ভিক বিষয়ই পড়েছি, ওইখানে 1 থেকে 3 বিধি আছে। দ্বিতীয় অধ্যায়ে সড়ক পরিবহন আইনে আমরা পড়েছি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এই ড্রাইভিং লাইসেন্স প্রদান কিভাবে করতে হয়, ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা পরিবর্তন, ড্রাইভিং লাইসেন্স হস্তান্তরযোগ্য হবে না, ড্রাইভিং লাইসেন্সের নবায়ন, এই সম্পর্কিত বিষয়ে আমাদের আলোচনা হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স বাতিলও হয়, ড্রাইভিং লাইসেন্স পুনর্জীবিত হয়, এই টাইপের যে আলোচনাগুলো আছে এগুলো আমাদের ড্রাইভিং লাইসেন্স রিলেটেড দ্বিতীয় অধ্যায়ের আলোচনা, 4 থেকে 13 ধারা। আর আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? ওকে, ঠিক আছে, ঠিক আছে। 4 থেকে 13 ধারা। আর ওদিক দিয়ে সড়ক পরিবহন বিধিমালাতে আমরা 4 থেকে 22 বিধির মধ্যে এই ড্রাইভিং লাইসেন্স রিলেটেড যে টপিক গুলো আছে এগুলো আমরা পেয়েছি। তো দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় আমরা পেয়েছি হচ্ছে কন্ডাক্টর লাইসেন্স, তারপরে হচ্ছে কন্ডাক্টর নিয়োগ সম্পর্কিত বিধান। এখানে আমাদের 14 থেকে 15 ধারা ছিল তৃতীয় অধ্যায়। ওইখানেও সড়ক পরিবহন বিধিমালাতে কন্ডাক্টর লাইসেন্স বা ওই সুপারভাইজার, ওইখানে সুপারভাইজার শব্দটা ব্যবহার করা হয়েছে সড়ক পরিবহন বিধিমালাতে। ওখানে আমাদের এই আমাদের ওই দ্বিতীয় অধ্যায় ছিল 4 থেকে 22 বিধি, তৃতীয় অধ্যায় 23 থেকে 58 বিধি। তাহলে তৃতীয় অধ্যায় তাহলে কত, 22 বিধি, 23 থেকে আমাদের হবে এখানে 58 বিধি তৃতীয় অধ্যায়। আর চতুর্থ অধ্যায় মোটরযান রেজিস্ট্রেশন সম্পর্কিত বিষয়ে আমরা চতুর্থ অধ্যায় পাইছি সড়ক পরিবহন আইনে, এটা হচ্ছে 16 থেকে 26 ধারা। আর ওইখানে হচ্ছে 59 থেকে 76 বিধি সড়ক পরিবহন বিধিমালাতে এই মোটরযান রেজিস্ট্রেশন সম্পর্কিত বিধান। পঞ্চম অধ্যায়ে আমরা পেয়েছি যাত্রী ও পণ্য পরিবহন কমিটি রোড পারমিট সম্পর্কিত বিষয়, এখানে 27 থেকে 31 ধারা। আর ওখানে হচ্ছে 77 থেকে 100 কত না 124 বিধি, হ্যাঁ 77 থেকে 124 বিধি পর্যন্ত। তাহলে এই পাশে পঞ্চম অধ্যায়, ওই পাশে পঞ্চম অধ্যায়, মোটামুটি একটা সেট হয়ে গেছে। এইখানে যা যা আছে ওই পাশেও তা আছে, সড়ক পরিবহন বিধিমালাতেও সেম কথাগুলো আছে। ষষ্ঠ অধ্যায় সড়ক পরিবহন আইনের ষষ্ঠ অধ্যায় বলা হয়েছে সরকার কর্তৃক যে যানবাহন নিয়ন্ত্রণের ক্ষমতা, এখানে 32 থেকে 39 ধারায় আলোচনা করছে। আর সড়ক পরিবহন বিধিমালাতে সরকার কর্তৃক যানবাহন নিয়ন্ত্রণের ক্ষমতা সম্পর্কে আলোচনা নাই। তাহলে ষষ্ঠ অধ্যায়টা মাইনাস হয়ে গেছে সড়ক পরিবহন বিধিমালাতে যে। তাহলে সপ্তম অধ্যায় এখানে আমাদের বলা হয়েছে মোটরযান নির্মাণ, সরঞ্জামাদি বিন্যাস এবং রক্ষণাবেক্ষণ, 40 ধারাতে বলা হয়েছে সপ্তম অধ্যায়ের একটা মাত্র ধারা। আর ওদিকে আমাদের সড়ক পরিবহন বিধিমালাতে এটা ষষ্ঠ অধ্যায় আছে,
মোটরযান নির্মাণ সরঞ্জামের বিন্যাস এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কিত যে বিধান, ওইটা আমাদের 125 থেকে 141 বিধি পর্যন্ত। ওখানে আবার অনেকগুলা বিধি আছে, মানে এখানের যে টপিকটা। অষ্টম অধ্যায়ে আমরা পড়ছি ট্রাফিক নিয়ন্ত্রণ, ওজন সীমা, পরিবেশ দূষণ, শব্দ সীমা, এই সকল সম্পর্কিত টপিক আমাদের আলোচনা করছে হচ্ছে অষ্টম অধ্যায়ে 41 থেকে 51 ধারা। আর ওখানে আমাদের আলোচনা করছে সড়ক পরিবহন বিধিমালাতে, ওইটা সপ্তম অধ্যায়ে এই ট্রাফিক নিয়ন্ত্রণ, ওজন সীমা, শব্দ সীমা, এই সম্পর্কিত বিষয়ে বিধি যেগুলো আছে ওগুলো আলোচনা করছে আমাদের কত 125 থেকে 142 থেকে স্যার, সরি 142 থেকে, হ্যাঁ 142 থেকে কত 153 বিধি পর্যন্ত, 142 থেকে 153 বিধি পর্যন্ত। আচ্ছা, গেল আমাদের অষ্টম। এখন নবম অধ্যায় হচ্ছে দুর্ঘটনায় ক্ষতিপূরণ, চিকিৎসা ও বীমা। এটা হচ্ছে সড়ক পরিবহন আইনের 52 থেকে 62 ধারা। আর ওদিকে আমাদের ওই সড়ক পরিবহন বিধিমালার মধ্যে আছে এই দুর্ঘটনায় ক্ষতিপূরণ, চিকিৎসা ও বীমা, ওইটা হচ্ছে অষ্টম অধ্যায়, ওইটা হচ্ছে 154 থেকে 159। দশম অধ্যায়, এদিকে দশম অধ্যায়ে বলছে আমাদের ওই যে মোটরযান প্রশিক্ষণ স্কুল, মোটরযান মেরামত কারখানা আর ডাম্পিং ইয়ার্ড, 63 থেকে 65 ধারা দশম অধ্যায়। আর এদিকে বলছে নবম অধ্যায় মোটরযান ট্রেনিং স্কুল, তারপরে এখানে ডাম্পিং ইয়ার্ডটা বাদ যাবে, ইনস্ট্রাক্টর মানে যিনি প্রশিক্ষণ দেন তার লাইসেন্স, আর হচ্ছে তার লাইসেন্স সম্পর্কিত যে বিধান। কত থেকে কত বিধি আমাদের এখানে 154 থেকে 159 বিধি, তাই না? 159 বিধি। আচ্ছা, তারপরে একাদশ অধ্যায় হচ্ছে আমাদের এখানে ওই কত পর্যন্ত এদিকে গেছি 65 পর্যন্ত। আর একাদশ হচ্ছে অপরাধ, বিচার ও দণ্ড, আমাদের সড়ক পরিবহন আইনের 66 থেকে 106 ধারা। আর ওইদিকে দশম অধ্যায়ে বলছে আমাদের ওই পুনর্বিবেচনা ও আপিল, একটা মাত্র বিধি 160 বিধি ওই সড়ক পরিবহন বিধিমালাতে। আর এদিকে আমাদের সড়ক পরিবহন আইনের দশম অধ্যায়ে বলা হয়েছে, সরি দ্বাদশ অধ্যায়ে বলছে পুনর্বিবেচনা ও আপিল, একটা মাত্র ধারা, ওটা হচ্ছে 107 ধারা। আর ত্রয়োদশ অধ্যায়ে কার্যপদ্ধতি বলছে 108 থেকে 117 ধারা, মানে 13তম অধ্যায় যেটা। আর ওদিকে আমাদের এই যে একাদশ অধ্যায় আছে ওইখানে জরিমানা আরোপ এবং আদায়ের যে পদ্ধতি, ওইটা বলা হয়েছে 161 কত থেকে হবে 161 থেকে 164 বিধি। আচ্ছা, আর এদিকে বিবিধ, সড়ক পরিবহন আইনের বিবিধ বলছে 14তম অধ্যায়ে 100 কত থেকে 18 থেকে 126 ধারা। আর ওখানে হচ্ছে 165 থেকে 167 বিধি। মূলত এই পুরো ফ্লোচার্ট এবং ডায়াগ্রামটা আপনার ব্রেনে থাকলে আপনি এই সড়ক পরিবহন আইনে এবং সড়ক পরিবহন বিধিমালার কোথায় কি আছে এই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আপনার ব্রেনে গেঁথে যাবে। তো এটা কিন্তু আমাদের ক্লাসের স্টুডেন্ট, আমি বিশ্বাস করি প্রত্যেকেই আয়ত্ত করেছেন। যাদের একটু জড়তা আছে তারা এইভাবে প্র্যাকটিস করে একটু আয়ত্ত করে নেবেন, তাহলে আপনাকে প্রশ্ন দিয়ে আটকাইতে পারবেন। আসলে এক্স্যাক্টলি কোন অধ্যায় থেকে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এটা বোঝার জন্য এই ফ্লোচার্ট, এই ডায়াগ্রামটা আপনার ব্রেনে ইনস্ট্যান্ট থাকতে হবে। আপনি বলতে পারেন স্যার আমাদের পুস্তক সহ পরীক্ষা, এটা ব্রেনে রাখবো কেন? আপনার ব্রেনে রাখতে হবে এই কারণেই, পরীক্ষার হলে ব্রেন কিন্তু হ্যাং হয়ে যায়। আপনার দেখবেন পাতা উল্টাইতেছেন কিন্তু আপনার খুঁজে পাচ্ছেন না কিছু, এরকম মনে হবে। একটা প্রেশার থাকে, এই প্রেশারটা থেকে বেরিয়ে আসার জন্য এটা ব্রেনে আপনার আগেই রাখতে হবে। এই জিনিসটা যখন ব্রেনে রাখবেন আপনার পরীক্ষা হলে আপনি রিল্যাক্স থাকতে পারবেন, এই প্যারাটা আপনার মধ্যে লাগবে না। সুতরাং সবাই চেষ্টা করবেন কষ্ট হইলেও এটা আয়ত্ত করার জন্য, কারণ এটার উপর আপনার প্রমোশন নির্ভর করবে। কারণ এই জায়গায় প্রতিযোগিতা, আমি বরাবরই বলি যে এখান থেকে ভুল হইলে আপনার প্রমোশন হবে না। আর অন্য যে প্রশ্নগুলো হয় ওইটা অ্যাজ ইউজুয়াল করে, যাতে সবাই পারে ওই রকম ভাবেই করে। যারা একবারে আইনের সাথে কানেক্টেড থাকে তারা প্রত্যেকেই পারে, যারা পড়াশোনা। স্যার যেটা বললেন এটা তো শিডিউলটা দিলে আমরা মুখস্থ করে ফেলতাম স্যার। এটা দেওয়া আছে, আপনি পাবেন, সমস্যা নেই, এটা পাবেন।
আর আজকে তো আমি সবকিছুই দিয়ে দিব, আজকে আমি পুরো পিডিএফটা দিব। আচ্ছা, আমরা এখন আসি পুরো মানে সূচিভিত্তিক যে ডায়াগ্রামটা আমরা ব্রেনে আবার একটু ক্যাচ করি। আমরা সড়ক পরিবহনের প্রথম যে অধ্যায় প্রারম্ভিক বিষয়াদি 1 থেকে 3 ধারা আলোচনা করলাম। এখানে প্রথম ধারায় বলছে এই আইনটা কত সালে প্রবর্তন হয়েছে, এই আইনটা কত সালে কার্যকর হয়েছে, এই আইনটা কত সালের আইন, কত নং আইন, এটা সম্পর্কে বলছে। 2 ধারায় বলছে সংজ্ঞা, টিকা, পার্থক্য। অর্থাৎ প্রত্যেকটা আইন পড়তে গেলে যে আইনের যে উপাদানগুলো থাকে, এলিমেন্টস গুলা থাকে, আমাদের এখানে সড়ক, মহাসড়ক, যানবাহন, ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার, তারপরে এই শ্রমিক, এদের সাথে সম্পৃক্ত করে যতগুলো উপাদান আছে, 54টা উপাদান আছে এই 2 ধারায়। এই 54টা উপাদান সম্পর্কে সংজ্ঞায়িত করা হয়েছে, আমরা 2 ধারায় পেলাম। আর এখান থেকে আমাদের সংজ্ঞা, টিকা, পার্থক্য আসে। যারা এইচএসসি পরীক্ষা দিবেন তাদের বিগত বছরের প্রশ্ন অ্যানালিসিস করলে দেখবেন আপনাদের 7 বা 8 মার্ক এই 2 ধারা থেকেই আসে। কিন্তু গত বছর এটার ব্যত্যয় ঘটছে, গত বছর দেয় নাই। তো এই 2 ধারাটা আমাদের অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে 3 ধারা, মানে এই আইনটা কোথায় কার্যকর হবে। এই আইনটা সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর হইতে পারে। অনেক সময় আপনি এই একটা আঞ্চলিক সড়কে যে আপনি উম, মনে করেন মামলা দেওয়ার জন্য আপনি গাড়ি ধরলেন, অনেকে বলবে যে আপনার এখানে কি, কিন্তু ওইটা আপনার এরিয়া কিন্তু। তাহলে আপনার এই যে 3 ধারায় ক্ষমতা দিচ্ছে, আপনি বাংলাদেশের যে কোনো স্থানে কি করতে পারবেন। অনেকে বলে যে আপনার এখানে ডিউটি না, না ভাই, এটা আমরা যখন ওই জেলা পর্যায়ে ডিউটি করছি, আমরা ওইদিকে ভিতরের দিকে গেলে যেখানে দুর্ঘটনা প্রবণ এরিয়া, ওই সকল জায়গায় যে যখন আমরা ইয়া করতাম, মানে মামলা দেওয়ার জন্য গাড়ি ধরতাম, তখন অনেকে এই ধরনের কথা বলতো, মন্তব্য করতো। আসলে এটা 3 ধারার যে আমাদের রাইটস দিয়ে দিছে, তাহলে তো আমরা তো সঠিক আছি। আমরা যে কোনো জায়গায়, আমরা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা এই কার্যক্রম পরিচালনা করতে পারি। এই হচ্ছে প্রথম অধ্যায়ের আলোচনা। এখান থেকে আর কিছু নির্যাস নেওয়ার কিছু নাই। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। 6 ধারায় বলছে ড্রাইভিং লাইসেন্স প্রদানে, সরি, আমরা দ্বিতীয় অধ্যায় 4 থেকে 13 ধারা, 4 এবং 5 ধারা দুইটা একসাথে নিবেন। কারণ ড্রাইভিং লাইসেন্স আপনার ড্রাইভিং লাইসেন্স প্রদানে বিধি নিষেধ, মানে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানো যাবে না। ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর উপর যে বিধি নিষেধ, এই 4 ধারায় বলা হয়েছে, 1, 2, 3 উপধারায় এর আলোচনা করা হয়েছে। তাহলে চালানো যাবে না ড্রাইভিং লাইসেন্স ব্যতীত। আর 5 ধারায় বলা হয়েছে গণপরিবহন যে বাসগুলো আছে, এই গণপরিবহন চালাইতে গেলেও অনুমতিপত্র লাগবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে। এই 4 এবং 5 ধারার বিধান লঙ্ঘন করলে ওই যে একাদশ অধ্যায় 66 থেকে 106 ধারার যে শাস্তি, ওগুলো এখন কাভার হয়ে যাবে। 4 এবং 5 ধারার বিধান লঙ্ঘন করলে আমাদের 66 ধারায় শাস্তি। ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান চালানো যাইব না, গণপরিবহনের অনুমতিপত্র ছাড়া মোটরযান চালানো যাবে, মোটরযান চালক মোটরযান চালাইতে পারবে না, এটার বিধান লঙ্ঘন করলে 66 ধারায় শাস্তি। তারপরে 7 ধারায় হচ্ছে শারীরিক। তাহলে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরাও, তাদেরও তো বাঁচার অধিকার আছে। তাদের জন্য সরকার প্রতিবন্ধী বান্ধব যে মোটরযান আছে ওইটা তারা চালায়া, তাদের যোগ্যতা যাচাই পরীক্ষা দিয়া তারা এই মোটরযান গুলা চালাইতে পারে। 7 ধারা, এটার কোনো মানে, এটা হচ্ছে ইনফরমেটিভ সেকশন, তথ্যমূলক, এটার মধ্যে কোনো শাস্তি নাই। 8 ধারায় হচ্ছে সামরিক বাহিনীর যে সদস্য বা ওই সেনাবাহিনীর যে সদস্য, সেনা নৌ বিমান, তারা কিভাবে এই ড্রাইভিং লাইসেন্সটা পেতে পারে এই প্রক্রিয়া সম্পর্কে বলছে। আর তারা এটা কোথায় ব্যবহার করতে পারবে, পারবে না, এই সম্পর্ক বিষয় বলছে। কিন্তু এখানে এটা ইনফরমেটিভ করছে এই সেকশনটাকে, এটাতে তো শাস্তির বিধান নাই। 9 ধারায় হচ্ছে বিদেশি নাগরিক কিভাবে ড্রাইভিং লাইসেন্সটা পেতে পারে, যদি তাদের বিদেশি নাগরিকের ড্রাইভিং লাইসেন্স থাকে তাদের দেশের, তাহলে সেক্ষেত্রে তারা ড্রাইভিং লাইসেন্স কিভাবে পৃষ্ঠাঙ্কন করবে, কিভাবে সত্যায়িত করে বাংলাদেশের যে কোনো জায়গায় চালাইতে পারবে, এই সম্পর্কে বিধান এখানে বলছে। এবং শর্ত লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে শাস্তির বিধান আছে এবং মোটরযান চালাইতে তারা পারবে না। এটা হচ্ছে 9-3। তাহলে 9-3 বিধান লঙ্ঘন করলে শাস্তি কিন্তু 68 ধারা। মাঝখানে ওই 6-5 ধারা আমরা মিস করছি। 6-5 ধারা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা আমরা হস্তান্তর করতে পারবো না কাউকে।
যদি করি তাহলে আমাদের বিরুদ্ধে শাস্তি হবে 67 ধারায়। তাহলে আমাদের 9 গেল। 10 হচ্ছে ওই 6 এর অল্টারনেটিভ, অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত এই ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, নবায়ন, ঠিকানা পরিবর্তন, তারপরে ড্রাইভিং লাইসেন্সে কোনো কিছু ঘষে মজা করা, এইগুলা করা যাবে না। এগুলো কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে করতে হবে। এগুলা করলে 10-এর বিধান লঙ্ঘন করলে শাস্তি হবে কত দেয় আমাদের ওই 9-3 10-এরটা হয়েছে 69-এ। তাহলে আমার 10-এর বিধান লঙ্ঘন করলে কি 69 না 70? 70 না 69? সত্তর। 69 স্যার, 69। 69 70 তো 12-তে। আচ্ছা, 1270। 11 হচ্ছে আপনি যখন একটা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হবেন ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করে, তখন আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য 12 পয়েন্ট বরাদ্দ হয়ে যাবে। আর শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু এই পয়েন্ট বরাদ্দ হয় না, এটা অনেকে আবার ভুল বুঝেন। এটা 11 ধারার মূল বক্তব্য। আর এক্ষেত্রে আপনার এই যেই ধারাগুলো আছে আমরা প্রত্যেক যে 11টা ধারা আছে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়, ওগুলো এখানে কিন্তু এখানে 9টা ধারা আছে। 9টা সম্ভবত আছে, একটু গুনে দেখবেন কয়টা আছে। তো ওই কত কত 72, 73, 75, 77, 79, 84, 86, 89, 92, 105 এইগুলোর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে 1 পয়েন্ট পড়তো এই অপরাধগুলো করলে। আর শুধুমাত্র আমাদের 86 ধারার ক্ষেত্রে 2 পয়েন্ট করতো। একটা মাত্র ধারা, ওইটার মধ্যে 2 পয়েন্ট করতেন, আর বাকি সব ক্ষেত্রে 1 পয়েন্ট করতে হবে। তাহলে আমরা এই জায়গাটা ক্লিয়ার করলাম। আর এখানে আমরা একটা ট্রিক শিখছিলাম যে লাউ প্রক বা এবেমনি। লাতে হচ্ছে লাল বাতি সিগন্যাল অমান্য করলে, আর ওতে হচ্ছে যে জায়গায় ওভারটেকিং করা যাবে না সেই জায়গায় ওভারটেকিং করলে। পয়েন্ট গুলা করতেন কিভাবে হয় দেখেন। আর প্রত হচ্ছে প্রধান সড়কে মোটরযান নিয়ে মানে প্রধান সড়কে আপনি মোটরযান না থামাইয়া, গাড়ি না থামাইয়া প্রবেশ করলে, আর নির্ধারিত যে গতিসীমা সেই গতিসীমা লঙ্ঘন করলে, একমুখী সড়ক দিয়া আপনার বিপরীত দিক থেকে আসলে, আর বেপরোয়াভাবে মোটরযান চালাইলে, আর মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় মোটরযান চালাইলে, এছাড়াও নির্ধারিত যে বিধি আছে বিধি দ্বারা অন্যান্য বিষয় নিয়ন্ত্রিত হবে। এটা হচ্ছে আমাদের এই 11 ধারার যে 12টা পয়েন্ট আছে আমাদের কিভাবে করতে হয়। আবার পয়েন্টটা পুনর্জীবিত করা যায়, ড্রাইভিং লাইসেন্সটাও পুনর্জীবিত করা যায়, মানে এটার আলোচনা আপনাদের আগে করছি। 12 ধারা, 12 ধারা হচ্ছে ড্রাইভিং, 12তে বা বাতিল, তাহলে ড্রাইভিং লাইসেন্স বাতিল, স্থগিত, প্রত্যাহার এই সম্পর্কিত আলোচনা হচ্ছে 12 ধারায়। ড্রাইভিং লাইসেন্সটা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যেই দায়িত্বরত কর্মকর্তা থাকবেন, ওই দায়িত্বরত কর্মকর্তা ড্রাইভিং লাইসেন্সটা তার যুক্তিসঙ্গত কারণ মনে হইলে যে এই লোকটা, এই চালকটা মানসিক বিকারগ্রস্ত, এই চালকটা মানসিকভাবে অসুস্থ, এই চালকটা শারীরিকভাবে অক্ষম, এই চালকের পক্ষে মোটরযান চালানো সম্ভব না, তখন তার ড্রাইভিং লাইসেন্সটা বাতিল, স্থগিত, প্রত্যাহার করতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এটাই 12 ধারার মূল আলোচ্য বিষয়। এই ড্রাইভিং লাইসেন্স আপনার যখন স্থগিত প্রত্যাহার হয়ে যাবে, এটা আবার ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা যদি ভুল থাকে ওইটা পরিবর্তন করা যাবে। তারপরে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা যাবে। মানে 12 ধারা এই সকল কিছুই করা যাবে। ড্রাইভিং লাইসেন্স রিলেটেড যে বিষয়গুলো আমাদের আছে ওই 6 ধারার মধ্যে যেরকম পাইছি, এখানে 12-র মধ্যে কিছু কিছু বিষয় আছে। আমরা যে 7টা উপধারা আছে এখানে আমরা আলোচনা করে দিব, সমস্যা নাই, কিন্তু মূল বেসিকটা আমার জানতে হবে। তাহলে এটার বিধান লঙ্ঘন করলে, 12-র বিধান লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে 70 ধারায়, তাই না? 13 ধারায় মোটরযান চালক নিয়োগ। একটা মোটরযান চালক কিভাবে নিয়োগ হবে? মুখের কথাতে নিয়োগ হবে। বললাম যে এই আমার আজকে আজকে আমার গাড়ির সুপারভাইজার আজকে থেকে, মুখের কথাতে নিয়োগ হবে না। কিভাবে? বাংলাদেশের যে শ্রম আইন আছে 2006, ওই শ্রম আইন অনুযায়ী লিখিত চুক্তির মাধ্যমে ওই মোটরযান চালক নিয়োগ হয়, মুখের কথাতে না। তাহলে 13, 14, 15 কন্ডাক্টর নিয়োগ এবং কন্ডাক্টর লাইসেন্স এবং কন্ডাক্টর নিয়োগ সম্পর্কিত বিধান। তাহলে কন্ডাক্টরের লাইসেন্স ব্যতীত মোটরযান চালাতে পারবে না, এটা 3য় অধ্যায়ের আলোচনা। যদি চালায় তাহলে সে 71 ধারায় শাস্তি পাবে।
একবারে সাফ কথা। আর কন্ডাক্টর নিয়োগ, এটাও তো সেম, ওই যে মোটরযান চালক নিয়োগের ক্ষেত্রে যেরকম বলছি, এই যে কন্ডাক্টরটা কাজ করবে মোটরযানে, সে কি ওই কন্ডাক্টর লাইসেন্স বা ব্যতীত আহ, বা লিখিত চুক্তি ব্যতীত কি মোটরযানে সে প্রবেশ করতে পারবে, দায়িত্ব পালন করতে পারবে? তাহলে দুর্ঘটনা ঘটবে না? একজন প্রশিক্ষণপ্রাপ্ত ইয়ের লোক না হলে সে এটা করতে পারবে না। এটা এখানে আমাদের 15 ধারার বিধান এখানে করে দিচ্ছে তথ্য। আমাদের এই 15 ধারার কিন্তু শাস্তি নাই, 14 ধারার ক্ষেত্রে কিন্তু শাস্তির বিধান আছে 71। এখানেও শ্রম আইনের অনুযায়ী লিখিত চুক্তির মাধ্যমে করতে হবে। চতুর্থ অধ্যায় 16 থেকে 26 ধারা। চতুর্থ অধ্যায়ের একটা ট্রিক শিখাইছিলাম আপনাদের। এখানে 5টা শাস্তির সেকশন আছে। প্রথম 2টা ধারা 16, 17 আর শেষের 2টা ধারা 25, 26। তাহলে 4টা ধারায় শাস্তির বিধান আছে, 16, 17, 25, 26। আর মাঝখানে হচ্ছে 21 ধারা। এই 5টা ধারার ক্ষেত্রে শাস্তির বিধান আছে। ঠিক আছে? তাহলে 16 ধারায় হচ্ছে মোটরযান রেজিস্ট্রেশন সম্পর্কিত যে বিধিবিধান, সবগুলা বিধিবিধান 7টা উপধারা এখানে আছে। এইগুলা লঙ্ঘন করলে, 16 ধারার বিধান লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে 72 ধারায়। 17 ধারায় ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার এবং প্রদর্শনের বিধিনিষেধ, এটা যদি কেউ করে তাহলে তার শাস্তি 73 ধারায়। 18 ধারায় হচ্ছে রেজিস্ট্রেশন, 19 ধারায় রেজিস্ট্রেশনের স্থান, আর 20 ধারা হচ্ছে মোটরযান প্রদর্শন, 21 ধারায় হচ্ছে মালিকানা পরিবর্তন। এই 21 ধারা থেকে আমাদের প্রায়শই প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এখান থেকে বলা হয় যে মোটরযান একটা ভদ্রলোক কিনছে, কিনার পরে এই ভদ্রলোক তার মালিকানা পরিবর্তন না করলে যেই লোকটা বেচছে সেই লোকটা বিপদে পড়ে যাবে। যদি মামলা হয়, ওই মামলাটা মূল মালিকেরই হবে। তাহলে এখানে মূল মালিকের কিছু কর্তব্য আছে। মূল মালিক প্রথম 30 দিনের মধ্যে ওই সংশ্লিষ্ট বিআরটিএ কর্তৃপক্ষের কাছে আবেদন দিবে যে আমি গাড়িটা বিক্রি করে দিছি, আমার গাড়িটার মালিক অমুক, এবং তারও এই আবেদনের অনুলিপি পাঠানো হয়েছে, আপনাদেরও বিষয়টা অবগত করলাম। হ্যাঁ, এটা কিন্তু সে জানাবে। তখন সে এটা পাওয়ার পরে তার কাজ হচ্ছে পরবর্তী 60 দিনের মধ্যে সে মালিকানা পরিবর্তন করে নেবে। এই কথাগুলা এই 21 ধারায় মূলত বলছে। হ্যাঁ, আর 21 ধারার এই প্রক্রিয়া বা এই বিধানটা যদি কেউ লঙ্ঘন করে, যে বেচছে বা যে কিনছে, যেই লঙ্ঘন করবে তার বিরুদ্ধে চাইলে এই 74 ধারায় কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করতে পারে। কি বুঝতেছি আমরা? 21 ধারার বিধান লঙ্ঘন করলে 74 ধারায় শাস্তি। আচ্ছা, তারপরে 22 ধারায় কিন্তু একটা সুন্দর একটা শব্দ বলছে যে হায়ার পারচেস। হায়ার পারচেস জিনিসটা কি? লিজ বা ক্রয়ের চুক্তিতে আবদ্ধ হয়ে কোনো মোটরযান যখন একটা লোক কিনে, তখন এইটার যে বিশেষ বিধান এটাকে বলে হায়ার পারচেস। ঠিক আছে? আপনার দিয়ে দিল হায়ার পারচেস সম্পর্কে কি জানেন, লেখেন। আপনি কি লিখবেন? এই 22 ধারার আঙ্গিকে লিখতে হবে। এই হায়ার পারচেস কোথায় আছে? তখন কি যে পড়ছে, যে পড়ে গেছে পুস্তক সহ পরীক্ষায়, যার জানা আছে, সে মুহূর্তের মধ্যে বের করে ফেললে লেখা বলতে পারবে না, নিজের মতো করে পারবে। আর যে এই জিনিসটা গুরুত্ব দিছে না, সে কিন্তু পারবে না। তাই আমার ক্লাসের স্টুডেন্টরা এই হায়ার পারচেস আমি গুরুত্ব দিয়েই পড়াইছি। সবাই এই 22 ধারাটা সুন্দরভাবে আমি মনে হয় আমার স্টুডেন্টরা পারবে। আচ্ছা, তারপর 23 ধারা। 23 ধারায় আমাদের বলছে যে এই মোটরযান রেজিস্ট্রেশনের সংখ্যা নির্ধারণের ক্ষমতা। এটা আমাদের ইনফরমেটিভ সেকশন, এটা দরকার নাই আমাদের, শাস্তি নাই। তারপরে 23 ধারার পরে হচ্ছে 24 ধারা, মোটরযান রেজিস্ট্রেশন বাতিল। হ্যাঁ, মানে মোটরযান রেজিস্ট্রেশন বাতিল স্থগিত প্রত্যাহার সম্পর্কিত যে বিষয় 12তে বাতিল করছিলাম, 12 ডাবল 24, 24 এসে এই রেজিস্ট্রেশনটা কিভাবে বাতিল স্থগিত প্রত্যাহার হইতে পারে এই সম্পর্কিত আলোচনা হচ্ছে 24-এ। 25 প প ফ ফিটনেস। তাহলে ফিটনেস সনদ সম্পর্কিত বিধান 25 ধারায়, এর বিধান লঙ্ঘন করলে 3-25-এ 75। মানে এটা জাস্ট মনে রাখার জন্য আমরা 25 নামটা বলে দিলাম। 25-এর বিধান লঙ্ঘন করলে 75 ধারায় শাস্তি। 26-এ হচ্ছে ট্যাক্স টোকেন। ট্যাক্স টোকেনের বিধান আছে, এই বিধান লঙ্ঘন করলে 76-এর শাস্তি। তাহলে আমাদের এই চতুর্থ অধ্যায় শেষ। পঞ্চম অধ্যায় রোড পারমিট সম্পর্কিত। তারপরে হচ্ছে আমাদের এই পণ্য পরিবহন কমিটি, জাতীয় পণ্য পরিবহন কমিটি, যেটা সরকার কর্তৃক নির্ধারিত একটা কমিটি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত একটা কমিটি, জাতীয় পণ্য পরিবহন কমিটি। 27 থেকে 31 ধারা আলোচনা। 27 ধারায় বলছে জাতীয় পণ্য পরিবহন কমিটি এর আলোচনাটা।
247 ধারায় যাত্রী পণ্য পরিবহন কমিটি কাকে বলে সংজ্ঞায়িত করা হয়েছে। আর এখানে 27 ধারায় হচ্ছে যাত্রী পণ্য পরিবহন কমিটি সম্পর্কে বলা হয়েছে। 28 ধারা হচ্ছে রোড পারমিট। এই রোড পারমিটটা স্থায়ী অস্থায়ী উভয় ধরনের রোড পারমিট হতে পারে। আমরা জানি যে একটা মোটরযান সুনির্দিষ্ট একটা রোডে চলতে হলে এই যাত্রী পণ্য পরিবহন কমিটি বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিয়ে ওই রোডে চলতে হয়। যেমন আমরা উদাহরণ দিছিলাম যে ঢাকা থেকে কুমিল্লা একটা বাস চলে, হ্যাঁ, ঢাকা থেকে কি কুমিল্লা একটা বাস চলে, তাহলে এটার কি আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই তো পরে চলতে হয়। এই অনুমতিটাই হচ্ছে রোড পারমিট এই রোডে চলার জন্য। আর যেই বাসের ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার বিধান নাই, যেই ট্রাকের এই বিধানটা নাই, সে কি করবে? সে যাইতে পারবে না। প্রশ্ন কি সে যাইতে পারবে না? সে যাইতে পারবে না, আসলে যাইতে পারে না। কিন্তু আবার যাইতে পারে। কখন যাইতে পারে? যদি সে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নেয়। কিভাবে অনুমোদন নেয়? যে স্যার, আমার এই যে এগুলো পচনশীল দ্রব্য, এই আম যদি আমি না নিয়ে যাই স্যার, আমার আম সব পচে যাবে, ক্ষতি হয়ে যাবে, দেশের মানুষ আম খাইতে পারবে না স্যার, এই রাজশাহীর আম কক্সবাজারে পৌঁছে দিব। তখন কিন্তু এই আহ, আইনের 28 ধারায় এই স্বাধীনতা আপনারা দিচ্ছে, তখন আপনি এটা পারবেন, অনুমোদন দিতে পারবেন। যদিও আমরা লিখিত অনুমোদন দেই না, ক্ষেত্র বিশেষে কিন্তু লিখিত অনুমোদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ওইভাবে প্রসেস হইয়া দেওয়া যায়। তাহলে 28 ধারা এই বিষয়টা। আর অস্থায়ী, এটা হচ্ছে অস্থায়ী অনুমোদন। স্থায়ী অনুমোদন তো আছে, যেটা বুঝাইলাম, গেল 28। 29, 29 হচ্ছে বিদেশি নাগরিক কিভাবে রোড পারমিট সম্পর্কিত বিধান তো নাকি? বিদেশি নাগরিকের রোড পারমিট যে বিধান, ওই একই 9 ধারায় যেভাবে বলছিলাম ড্রাইভিং লাইসেন্স যেভাবে পাইতে পারে, এইখানেও সেম প্রসিডিউর। আর 30 ধারায় হচ্ছে রোড পারমিট থেকে অব্যাহতি প্রাপ্ত যে মোটরযান গুলা, আমরা কিন্তু এটা একটা ট্রিক্স এর মাধ্যমে শিখছিলাম। ক থেকে সম্ভবত হচ্ছে ক থেকে কি পর্যন্ত পড়ছিলাম আমরা? এটা কয়টা দফা ছিল? 11টা ছিল না? ট পর্যন্ত মনে হয় আমরা পড়ছিলাম। কি ট্রিক্সটা পড়ছিলাম হচ্ছে মারিচুনা অ্যাম্বুলেন্সে মৃতদেহ বহন, বিকল মোটরযানে বসি প্রভা ভিন্ন পথে। এই ট্রিক্স এর মাধ্যমে আমরা পুরো 11টা দফা সম্পর্কে ক্লিয়ার ভাবে জানছিলাম। 30 ধারা, তাহলে রোড পারমিট থেকে অব্যাহতি প্রাপ্ত যে মোটরযান গুলো, এটা 30-এর 1 উপধারায় বলা আছে। এই কয়টা দফায়? 11টা দফায়। তাহলে 31 বাণিজ্যিক মোটরযানের বাণিজ্যিক ব্যবহার, এটার বিধান লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে কত ধারায়? 79 ধারায়। ও ওইখানে 28 ধারার বিধান লঙ্ঘন করলে 77 ধারায় শাস্তি আছে, ওইটা বলা হয় রে না। 28-এ 77, 29-এ 78, 29-এ 78 আর 31 হচ্ছে 79, এইভাবে সেট আপ মিলাই পড়বে। 31, 79 গেল। এখন আসেন ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় হচ্ছে সরকার কর্তৃক যানবাহন নিয়ন্ত্রণ সম্পর্কিত বিষয় 32 থেকে 39। 32 ধারায় বলছে সরকার যানবাহন নিয়ন্ত্রণ করার ক্ষমতা সরকার রাখে। 33-এ বলছে মোটরযানের সংখ্যা নির্ধারণের ক্ষমতা। একটা এরিয়ার মধ্যে কি পরিমাণ মোটরযান থাকবে এটা সরকার নির্ধারণ করবে, ওই সংখ্যাটা 33। আর 34 হচ্ছে মোটরযানের আসন সংখ্যা আর ভাড়া নির্ধারণ করার যে প্রক্রিয়াটা, এটার বিধান লঙ্ঘন করলে 80 ধারায় শাস্তি আছে। একটা মোটরযানে কোথায় কে বসবে, এটার আসন সংখ্যা আর ভাড়ার চার্ট প্রদর্শন থাকতে হবে, এটি না থাকলে শাস্তি হচ্ছে 80 ধারায়। 35 ধারায় কন্ট্রাক্টরিজের যে মিটার, এই মিটার ব্যবহার কইরা যে বিধান, আমরা সিএনজি দিয়ে উদাহরণ দিছিলাম। আপনি সিএনজি ভাড়া করলেন, আপনি মিটারে, এখন মিটারে বিল আসছে 400, সে আপনার কাছে ডিমান্ড করলো 600, হবে না। কন্ট্রাক্টরিজে মিটারেই যাইতে হবে তাকে, বা মিটারে না যাইতে চাইলে আপনি সার্জেন্টের সহযোগিতা নিতে পারবেন, সার্জেন্ট আপনার হেল্প করবে। এই হচ্ছে 35 ধারা। এটার বিধান লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে 81 ধারায়। 36 ধারা ইকোনমিক লাইফ নির্ধারণ। ইকোনমিক লাইফ হচ্ছে এই জিনিসটা যখন সৃষ্টি হয়েছে মোটরযানটা, এই মোটরযানটা বাণিজ্যিক উদ্দেশ্যে কত বছর চলমান থাকবে, এটা রোডে কত বছর চলতে পারবে, এই ইকোনমিক লাইফ নির্ধারণ করে দেয় সরকার। ঠিক আছে, এটা সম্পর্কে বলা হয়েছে 36 ধারা। তারপরে 37 ধারা, খুব ইম্পর্টেন্ট একটা সেকশন, সবসময় প্রশ্ন আসে প্রায় সময়, মানে সড়ক মহাসড়কের
যে 10 মিটার আছে 10 মিটারের মধ্যে যে অবৈধ স্থাপনা আছে সেই অবৈধ স্থাপনা অপসারণের কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অপসারণ করার জন্য বললে যদি অপসারণ না করে তাহলে তাদের শাস্তি হবে 82 ধারায়। 38 ধারা 38 ধারা হচ্ছে টার্মিনালের যে চাঁদাবাজির যে বিষয়টা আছে, সরকার কর্তৃক নির্ধারিত যে ফিটা আছে টার্মিনালের, ওই ফি ব্যতীত অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না, করলে 83 ধারায় শাস্তি। 38 39 হচ্ছে কর্মঘণ্টা নির্ধারণ। ওই যে 2006 সালের যে শ্রম আইন বাংলাদেশের, ওই শ্রম আইন অনুযায়ী মোটরযান চালক কত ঘন্টা তাদের যে কার্য ঘন্টা কর্মঘণ্টা এটা সরকার নির্ধারণ করে দিবে। এটার আলোচনা হচ্ছে, এটা সরকারের ক্ষমতা আছে। এটা হচ্ছে 39 ধারা। তাহলে 32 থেকে 39 ধারা এই 6ষ্ঠ অধ্যায় সরকার কর্তৃক যানবাহন নিয়ন্ত্রণের যে ক্ষমতা, এই ক্ষমতা সম্পর্কে আপনারা শিখলেন। এরপরে হচ্ছে একটা মাত্র ধারা 40 ধারা, এখানে 5টা উপধারা আছে। মোটরযান নির্মাণ, সরঞ্জামাদি বিন্যাস এবং রক্ষণাবেক্ষণ, 7ম অধ্যায় 40 ধারা। এর বিধান লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে 84 ধারা। 7ম অধ্যায় শেষ। এখন হচ্ছে 8ম অধ্যায়, ট্রাফিক নিয়ন্ত্রণ, ওজন সীমা, শব্দ সীমা, গতি সীমা, তারপরে মোটরযান পার্কিং, মানে সব আলোচনা এখানে আপনি পাবেন 8ম অধ্যায়ে। কত থেকে কত? 41 থেকে 51 ধারা। এখানে খুব ইম্পর্টেন্ট একটা সেকশন আছে 49 ধারা। আমরা দুইটা ট্রিক্সের মাধ্যমে শিখছিলাম মোটরযান চলাচলের সাধারণ নির্দেশাবলী, এটা আমরা আসতেছি। 41 ধারা হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ, 42 ধারা হচ্ছে আপনার সংকেত, মানে এই মোটরযান থামানোর জন্য সংকেত দেওয়ার যে বিষয়টা, আর এটার বিধান লঙ্ঘন করলে আপনার শাস্তি হচ্ছে 85 ধারায়। 42 এখানে 4টা উপধারা আছে, ইম্পর্টেন্ট হিসেবে আমাদের 4 পর্যন্ত উপধারা আমরা দেখি। তো এটার শাস্তি হচ্ছে 85 ধারায়। 46 ধারায় হচ্ছে কি বলেন, 46 ধারায় ঝুঁকিপূর্ণ যে মোটরযান গুলো আছে, পরিবেশ দূষণকারী যে মোটরযান, হ্যাঁ, ওই ঝুঁকিপূর্ণ মোটরযান চলাচলের যে বিধি নিষেধ 46 ধারা, এটার বিধান লঙ্ঘন করলে 89 ধারায় শাস্তি। 89 এর 1-2 আছে দেখবেন কিন্তু। 46 47 হচ্ছে মোটরযান পার্কিং এরিয়া, মোটরযানটা কোন জায়গায় থামাইতে হবে, ওই থামানোর নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোথাও থামাইলে শাস্তি হচ্ছে কত? 47 এর শাস্তি 90 ধারায়। 48 মহাসড়কের ব্যবহারের যে বিধিবিধান আছে, এই মহাসড়কের ব্যবহারের বিধান লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে 91 ধারায়। 49 এর 1 সবচেয়ে হিট একটা সেকশন আমাদের এই 8ম অধ্যায়ের। 49 এর 1, 49 এর 2, এই দুইটার বিধান লঙ্ঘন করলে 92 এর 1, 92 এর 2। সার্জেন্টরা দেখবেন যে একটা সুতা নিয়ে ঘুরে, ওনারা কিন্তু মানে তাৎক্ষণিক কোনো ভুল যাতে না হয় এই জন্য ওইটা রাখে সাথে একটা ইয়া থাকে, সবার কাছে একটা কাগজ থাকে, এবং ওইটা দিকে দিকে অনেক জেলায় সিস্টেম করছে, খালি টিক দিয়ে মামলা দেয়। কিন্তু আমরা বর্তমান যুগের যারা এটিএসআই টিএসআই আছি, আমরা কিন্তু এগুলো আমাদের মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ করে আমরা পদোন্নতি পায় ওই জায়গায় যাই। তো আমাদের ক্ষেত্রে এটা ওইভাবে প্রভাব পড়বে না। আমরা এটা ট্রিক্সের মাধ্যমে শিখছিলাম। কি ট্রিক্সের মাধ্যমে শিখছিলাম? মোটরযান চলাচলের যে সাধারণ নির্দেশাবলী আছে, এই নির্দেশাবলী কিন্তু আজীবন আমার এই পিআরএল এ যাওয়ার পর্যন্ত আমার এই আজীবন এটা দিয়ে আমাদের কইরা ফিরা খাইতে হবে, এই 49 ধারা দিয়ে। এই জন্য প্রথম যেই যে বিষয়ে কি বলা আছে এটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখবেন। চা ও দাবি, রং সাইড, হেনা প্রতিবন্ধী যাবি, পথচারী ফুটপাতের বাহিরে দাঁড়িয়ে। চা ও দাবি, রং সাইড, হেনা প্রতিবন্ধী যাবি, পথচারী ফুটপাতের বাইরে দাঁড়িয়ে, এই একটা কথা দিয়ে আমরা 14টা দফা পারি, ক থেকে টাকা ট পর্যন্ত প্রথম অংশে। এটার বিধান লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে 92 এর 1। আর শেষে আমরা 49 এর 2 আমরা পড়ছিলাম মুশি আসো সিঁদুর আহা। এই ট্রিক্সের মাধ্যমে আমরা পুরো 8টা দফা, অর্থাৎ 49 এর 2 এর যে 8টা দফা আছে, এই দফাগুলো লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে 92 এর 2। আচ্ছা, 91 তারপর 50-এ পড়ছিলাম এই যে সড়ক মহাসড়কের যে কাজ করে যারা, রিপেয়ারের কাজ করে যারা, রাস্তা নির্মাণ করে যারা, যারা দায়িত্বরত, তাদের গাফিলতির কারণে যদি সড়ক মহাসড়কের কোনো ক্ষতি সাধন হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এই ধারাতেই বলা আছে। এটা ইম্পর্টেন্ট একটা সেকশন হিসেবে নিতে পারে, যদিও এটা কখনো আসে নাই, দিয়ে দিতে পারে 50 ধারা।
তারা যে দায়িত্বরত আছে তাদের যে গাফিলতি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ কি? আপনার তো আপনি সার্জেন্ট, আপনি টিএস, আপনার এটা জানা প্রয়োজন না? তারা গাফিলতি করতেছে, আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন না? এটা আপনার দায়িত্ব কিনা? জানাবেন। তাহলে এই 50 ধারাটা আপনার ইম্পর্টেন্ট হিসেবে নিতে পারেন। 51 ধারা হচ্ছে দাহ্য পদার্থ, যেটা আগুন বা বিস্ফোরক দ্রব্যের সাথে বলা যায়, তুলনা করা যায়। এগুলা বহনে সতর্কতা, যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। যদি সতর্কতা অবলম্বন না করা হয়, 51 বিধান লঙ্ঘন করায় 93 ধারায় শাস্তি। আমাদের অষ্টম অধ্যায় আলোচনা শেষ। অলরেডি কত পর্যন্ত গেলাম? অষ্টম অধ্যায়। এখন হচ্ছে নবম অধ্যায়, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, চিকিৎসা ও বীমা। এই আলোচনাগুলো হচ্ছে নবম অধ্যায়। মূলত এই সড়ক এবং মহাসড়কে যারা ক্ষতিগ্রস্ত হয় দুর্ঘটনায় কবলিত হইয়া, তারা যে ক্ষতিপূরণটা কিভাবে পাবে, এই প্রক্রিয়া সম্পর্কে কিন্তু এই নবম অধ্যায়ে বলা আছে। ইভেন আমাদের ওই সড়ক পরিবহন বিধিমালাতেও বলা আছে। তো নবম অধ্যায়ে আমরা এই 52 ধারায়, 52 মধ্যে দুই আছে, দুইটা কথা। অর্থাৎ দুর্ঘটনায় যিনি কবলিত হয়, যিনি ক্ষতিগ্রস্ত বা তার যে উত্তরাধিকারী, তারা আপনার ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখে। এটা 52 ধারায় কিন্তু সুস্পষ্টভাবে বলছে। আর 53 ধারায় হচ্ছে আর্থিক সহায়তা তহবিল। আপনি যখন কোনো মোটরযান কিনেন, কেনার সময় এককালীন একটা চাঁদা দেওয়া লাগে আপনাকে। ওই চাঁদাটা আপনি কেন দেন কখনো ভাবছেন? ওই চাঁদাটা কিন্তু সরকারের যেই ফান্ড আছে, ওই ফান্ডে কিন্তু চলে যায়। বুঝতে পারছেন? এবং এটা থেকে আপনার সাধারণত আমরা ধরে নিতে পারি যে সড়ক মহাসড়কে যারা মারা যায়, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তারা কিন্তু ওই ফান্ড থেকে ক্ষতিপূরণ পায়। সরকারের ফান্ড আছে, ওটা থেকে কি ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখে। অনেকে জানেও না যে এখানে এই মারা গেলে, যে একটা মানুষ মারা গেলে সড়ক দুর্ঘটনায় 5 লক্ষ টাকা কিন্তু সরকার ক্ষতিপূরণ দেয়। যথাযথ প্রক্রিয়া আবেদন করলে কিন্তু তারা এই 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 ক্ষতিপূরণটা পাওয়ার অধিকার রাখে। এটা কি আপনারা আগে জানতেন? জানতেন না? আচ্ছা, এটা নবম অধ্যায়ের আলোচ্য বিষয় আর কি, মূল বেসিকটা। তাহলে 53 ধারার বিধান লঙ্ঘন করলে শাস্তি কত ধারায়? 94 ধারায়। 94। তারপরে 54 হচ্ছে ট্রাস্টি বোর্ড গঠন। তাহলে ট্রাস্টি বোর্ড আগে গঠন করলেন। আর 55 হচ্ছে ট্রাস্টি বোর্ডের কার্যালয়, নাকি 56 হচ্ছে ট্রাস্টি বোর্ডের কার্যাবলী। তাহলে কার্যালয় আগে না কার্যাবলী আগে? কার্যালয় আগে, পরে হচ্ছে কার্যাবলী। 56 কার্যাবলী। আর 57 হচ্ছে আর্থিক সহায়তা তহবিল, নাকি? আর্থিক সহায়তা তহবিল ওই 53তেও আছে, আবার এখানে বেজুর 57 ধারাতেও আছে। 53, 57, মাঝখানে ট্রাস্টি বোর্ডের বিষয়গুলো বললাম। 58 ধারায়, 59 ধারা আবার ট্রাস্টি সহায়তার আবেদন। হ্যাঁ, 58 ধারায় আপনার 58তে কি আছে দেখেন তো? ট্রাস্টি বোর্ড নিয়েই মনে হয় আলোচনা। 58। হ্যাঁ, ট্রাস্টি বোর্ড নিয়ে আলোচনা, ট্রাস্টি বোর্ডের সভা, রাইট। আচ্ছা, গেল ট্রাস্টি বোর্ডের সভা। তাহলে ট্রাস্টি বোর্ড রিলেটেড বিষয়গুলো আমাদের এখানে আমরা পাইলাম। 59 ওই যে ট্রাস্টি সহায়তার আবেদন, এই যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সে ট্রাস্টি সহায়তার জন্য ট্রাস্টি বোর্ডের কাছে আবেদন করতে পারবে। 59। 60 হচ্ছে বীমা, বীমা নিয়ে আলোচনা, নাকি? আর 61 হচ্ছে পুনর্বিবেচনা ও আপিল। 61। আর যারা সংক্ষুব্ধ হবে আর কি। 62 হচ্ছে দুর্ঘটনা ঘটে গেছে, তখন যারা ওইখানে উপস্থিত আছে তারা নিকটতম হাসপাতাল, থানা বা ফায়ার সার্ভিসের কাছে এই সংবাদটা দিবে, যাদের পক্ষে দেওয়া সম্ভব। যারা না দিবে, তারা এই ধারার বিধান লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে 95 ধারায় শাস্তি আছে। তাহলে আমাদের নবম অধ্যায়ের আলোচনাও শেষ।
দশম অধ্যায়। দশম অধ্যায়ে আমরা আলোচনা করছিলাম ওই মোটরযান ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল, তারপরে হচ্ছে মোটরযান মেরামত কারখানা আর ডাম্পিং ইয়ার্ড, 62, 63, 64। তাহলে 62-র বিধান, সরি, 63, 64, 65। 63-র বিধান লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে 95 ধারায়। 65-র বিধান 96 স্যার 96। সরি, ওই আগেরটা তো 95 ছিল, এটা 96। 63-র বিধান লঙ্ঘন করলে 96, আর 64-র বিধান লঙ্ঘন করলে 97। তাহলে আমাদের এই 65 ধারা পর্যন্ত পড়া মানে 97 ধারা পর্যন্ত আমাদের শেষ পড়া, ঠিক কিনা? আমরা প্রত্যেকটা শাস্তির ধারা বলে আসছি। এখন আমাদের 98 থেকে 126 পর্যন্ত একটা টান দিই, মাত্র 7-8 মিনিট লাগবে। এই পর্যন্তই মূলত আমাদের সড়ক পরিবহন আইন, বিধিমালা যাই বলেন না কেন, এখানেই আমাদের মূল আলোচনা, মূল নির্দেশগুলা অন্তর্নিহিত থাকে। আর 13তম অধ্যায় তো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনারা জানেন। তাহলে 98 ধারা ওইখানে হচ্ছে ওভারলোডিং বা নিয়ন্ত্রণহীনভাবে মোটরযান চালানোর ফলে যদি আপনার কি হয়, মানবদেহ মানে শরীর, মানুষের জীবন বা সম্পত্তি যদি ক্ষতি সাধন হয়, তাহলে তার শাস্তি সরাসরি 98 ধারায় দেওয়া আছে। খুব ইম্পর্টেন্ট একটা সেকশন 98। এটা আলাদাভাবে কিন্তু ওইখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে ওভারলোডিং বা নিয়ন্ত্রণহীনভাবে যদি মোটরযান চালায়, এই মোটরযান চালানোর ফলে যদি কি হয়, এই যে আমাদের মানব দেহ ক্ষতিগ্রস্ত হয়, যদি মারা যায় বা গুরুতর আহত হয়, তারপরেও বা সম্পত্তি ক্ষতিসাধিত হয়, তাহলে এই 98 ধারায় শাস্তি, যার কারণে এই কাজটা হবে যে চালকের কারণে। অনেক সময় দেখবেন মারা গেলে বেপরোয়া ভাবে এই যে ওভারলোডিং করে গাড়ি চালায় যদি মারা যায়, তখন 98, 105 কমন, থানার মধ্যে দুইটা ধারা দিয়ে কিন্তু মামলা নেয়। 98, 105 এটা কিন্তু কমন। আচ্ছা, 99 ধারা হচ্ছে অপরাধের সহায়তা, ষড়যন্ত্র, প্ররোচনা দেওয়ার শাস্তি। প্ররোচনা বা সহায়তা একই কথা। এটা কিভাবে আমরা জানি, একটা উদাহরণ দিছিলাম যে ধরেন শরীফ স্যারের বাচ্চার নিয়ে বাসে করে স্কুলে যাইতেছে, এখন বাচ্চার দেরি হয়ে যেতেছে পরীক্ষার, শরীফ স্যার তাগিদ দিতেছে ড্রাইভারে, দ্রুত চালাও দ্রুত চালাও। এই যে দ্রুত দ্রুত চালাও, এই যে তাগিদ দিছে, উনি প্ররোচনা দিল, মানে সহায়তা করলো। তাহলে এই ক্ষেত্রে ওই ড্রাইভারের সমতুল্য অপরাধ কিন্তু শরীফ স্যারও করলো। এটা হচ্ছে 25 ধারা। আবার আমরা ষড়যন্ত্র দিয়ে বুঝাইছিলাম, ষড়যন্ত্র দিয়ে কখনো দেয় নাই প্রশ্ন, দিয়ে দিতে পারে কিরকম, যে একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে একটা লোক, অনেক সময় কি আপনার এই অনেক ঘটনা ঘটে, যেমন ট্রেনের মধ্যে আপনার দেখবেন আহ একটা ভালো মানুষে মানে মাইরা টাইরা ওই ট্রেনের নিচে ফালায় থুই আসে, যে সে রোড অ্যাক্সিডেন্টে, ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো তদ্রুপ একটা মানুষকে মেরে ফেলে আপনার গাড়ির নিচে দিয়ে আসলো, গাড়ি চাপা দিয়ে দেখালো যে সে মারা গেছে, তাহলে এটা একটা ষড়যন্ত্র। হ্যাঁ, তাহলে এই ষড়যন্ত্রের ক্ষেত্রে আহ আপনার এই 99 দ্বারা কিন্তু সাপোর্ট করবে। এখানে আপনার 3টা শব্দ আছে, আপনি দেখবেন, সহায়তা, প্ররোচনা, ষড়যন্ত্র। তাহলে 99 ধারাটা আমাদের এই ষড়যন্ত্র দিয়ে যদি দিয়ে দেয়, অনেকেই পারবে না, অনেকেই বুঝবে না। তাহলে এই 99 ধারাটা আপনারা আলাদাভাবে এই ষড়যন্ত্র শব্দটার জন্য গুরুত্ব দিয়ে পড়বেন। আর সহায়তা করলে তো 99 ধারা তো শাস্তি আছে, তো ওইটাও তো সহায়তা এক ধরনের, ষড়যন্ত্র করছে সহায়তা, এটার শাস্তি আমার এই 99 ধারা কিন্তু এখানে কাউন্ট হবে, আসবে। আর 100 ধারা হচ্ছে ওই ডাবল হাফ সেঞ্চুরি, যেটা আমি বলি, আপনার একটা অপরাধ করছেন, আপনি ড্রাইভিং লাইসেন্স নাই, আপনার বা আপনার হেলমেট নাই, আপনার একবার একবার আপনি মামলা খাইছেন, জরিমানা হয়েছে 3000 টাকা, আবার আপনি এই অপরাধ করলেন, তখন আপনার জরিমানা ডাবল হয়ে যাবে। এটারই আমি ডাবল হাফ সেঞ্চুরি বলি। 3000 টাকা 6000 টাকা হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার সেই 100 ধারা। তারপরে আমরা 101, 102, 103, 104, এই যে 4টা ধারা আমরা কিন্তু খুব সুন্দরভাবে সেট আপ মিলিয়ে পড়ছিলাম, মনে আছে কিনা আপনাদের? 101 বেজুর ধারা,
তাহলে 101 এর সাথে 101, 102, 103, 104 এই যে চারটা ধারা, এই চারটা ধারায় কিন্তু শাস্তির ধারা। হ্যাঁ, শাস্তির ধারা, এই চারটা ধারা এইগুলার বিধান সম্পর্কে দেওয়া আছে পরে। বিধান আমরা আগে পাইছি, আগে ইয়া পর্যন্ত 97, 98, 97 পর্যন্ত আমরা আগে পাইছি বিধানগুলা, শাস্তি পরে। কিন্তু এইখানে মানে বিধান আগে দেওয়া, মানে না, শাস্তির ধারণা আগে দেওয়া, বিধান পরে দেওয়া। কথাটা মনে হয় আমি বুঝাইতে পারছি না। আচ্ছা, আবার আবার বলতেছি। 101 এখানে বিধান, 101 ধারায় বিধান দেওয়া, শাস্তি কিন্তু 101 ধারায় না। শাস্তি কত ধারায় হবে? 101 এর শাস্তি স্যার শাস্তি 101, বিধান স্যার 116। সরি সরি, এটা উল্টা বলে ফেলছি আমি, এটাই বলতেছি যে এখানে কিন্তু শাস্তির দ্বারা আগে দেওয়া, বিধান পরে দেওয়া। এমনি বিধানগুলো কিন্তু আমাদের আগে দেওয়া থাকে, শাস্তির দ্বারা পরে থাকে, আগের গুলাতে আমরা দেখছি। তাহলে 101 এরটা চলে যাবে কততে? 116তে। হ্যাঁ, 101 এরটা চলে যাবে 116তে, 102 এরটা চলে যাবে 118তে, 103 এরটা চলে যাবে 119-এ, 104 এরটা চলে যাবে 124-এ। মোট কথা 101 এরটা শুধু 116। বেজুর ধারা তো, এটা বেজুর না হয়ে 116 হয়েছে, বাকিগুলো সেটআপ ঠিক আছে। 102 এরটা 118, 103 এরটা 119, আর 104 এরটা 124। তাহলে 101-এ শাস্তি কিসের জন্য? শাস্তি আপনার সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে মোটরযান পরিদর্শক আছে, এই মোটরযান পরিদর্শক পূর্ব নির্ধারিত যে নির্দেশনা আছে, ওই নির্দেশনা সড়ক মহাসড়কের সাথে যারা সম্পৃক্ত তাদের যে নির্দেশনা দিচ্ছে, এই নির্দেশনা অমান্য করলে তাদের শাস্তির বিধান আছে। এটা হচ্ছে 116 ধারার বিধান লঙ্ঘন করলে শাস্তি 101 ধারায়, আর 116 দুই ধারার বিধান। আর 102 ধারায় বলছে 118-তে আদেশ পালনে বাধ্য এবং তথ্য প্রদানে এবং যে আদেশ করবে সে আদেশ অমান্য করলে শাস্তি হচ্ছে 102 ধারায়। তাহলে 118 বিধান লঙ্ঘন করলে 102 ধারায় শাস্তি। আর 103 ধারা হচ্ছে জনরোষ এবং আক্রমণাত্মক আচরণ করা যাবে না। ওই সড়ক দুর্ঘটনায় ঘটলে ওই রকম পরিস্থিতিতে যারা জনরোষ এবং আক্রমণাত্মক আচরণ করবে তারা 119 ধারার বিধান লঙ্ঘন করায় 103 ধারায় শাস্তি পাবে। আর 104 সরকার কর্তৃক প্রদত্ত যে নিয়ম কানুন এবং নির্দেশনা, আদেশ উপদেশ, এইগুলা লঙ্ঘন করলে 124-এর বিধান লঙ্ঘন করলে 104-এর শাস্তি। এই তারপরে আমাদের এখন আমরা 105 ধারা পড়বো। 105 ধারায় বলা হয়েছে আপনার অপরাধ, যেই অপরাধগুলো আছে, অপরাধ সংগঠন করার যেই শাস্তি, অপরাধ সংগঠন করার শাস্তি। কিরকম অপরাধ? সেটা গুরুতর আঘাত, সড়ক দুর্ঘটনা, মোটরযানের মাধ্যমে গুরুতর আঘাত হইলে বা যদি কেউ মারা যায়, তাহলে এই 105। আর এটার সাথে ওই 98 ধারাটা আমাদের আসে, এটা আপনারা জানেন। 106 হচ্ছে কোম্পানি কর্তৃক কৃত অপরাধ। কোম্পানি বলতে ওই যে বিভিন্ন পরিবহন, এনা পরিবহন, অনন্যা, হানিফ, এই বিভিন্ন পরিবহন কর্তৃক যদি অপরাধ সংগঠিত হয়, ওই ওই পরিবহনের মালিক ঘটনাস্থলে থাকুক বা না থাকুক, সে কিন্তু অপরাধ করেছে বলেই গণ্য হবে, সেও শাস্তির আওতায় আসবে। এটা হচ্ছে এই কত ধারা? 106 ধারা। আচ্ছা, এখন হচ্ছে 107 পুনর্বিবেচনা ও আপিল। 107 ধারায় বলছে নবম অধ্যায়ের যে অপরাধগুলো আছে, ওই অপরাধগুলা ব্যতীত যদি কোনো অন্য জায়গার অন্য কোনো অপরাধ সংগঠিত হয়, তাহলে সেক্ষেত্রে পুনর্বিবেচনা ও আপিলের জন্য আবেদন করবে এই 107 ধারা অনুযায়ী। নবম অধ্যায়ের যে 52 থেকে 62 ধারার ইয়াগুলো আছে, ওগুলা ব্যতীত। 107 এটা হচ্ছে দ্বাদশ অধ্যায়। ত্রয়োদশ অধ্যায় 108 থেকে 117 ধারা। এই শেষ করে দিব না পুরোটা আলোচনা কন্টিনিউ করব? বাবা, শরীফুল স্যারের ভালো এনার্জি, চাকরির 25 বছর হয়ে গেছে, তারপর দেখছেন কি এনার্জি। আচ্ছা, তাহলে আমরা 108 থেকে 117 ধারা এখন আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, ত্রয়োদশ অধ্যায়। এখান থেকে এটিএসআই, টিএসআই পদের অনেক অনেক প্রশ্ন আসছে, অ্যাভেলেবল প্রশ্ন আসছে। আচ্ছা,
108 ধারায় বলা হয়েছে বিশেষ বিধান। 9টা অপরাধ আছে, 9টা অপরাধের ক্ষেত্রে আপনার যে বিশেষ বিধান, এই বিশেষ বিধান সম্পর্কে 108 ধারায় বলা আছে। আর 109 ধারায় তো আমরা জানি যে সার্জেন্ট, সাব ইন্সপেক্টর, পদমর্যাদার পুলিশ অফিসার ব্যতীত মানে মোটরযানের কাগজপত্র দেখা, তারপরে যাচাই করা, পরীক্ষা করা, এই সকল কিছু 109 ধারায়। 110 ধারায় 11টা ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়। 72, 73, 75, 77, 79, 84, 86, 89, 92, 105, 110, এই 11টা ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়। আর 111 আপনার আগে কি গাড়ি আটক করবেন না আগে পরীক্ষা করবেন? 111তে কি আগে গাড়ি আগে থামাই দিব নাকি? আগে গাড়ি থামাই দিব। তাহলে আগে গাড়ি থামাই দিব, পরে কাগজপত্র পরীক্ষা করতে হইব পরে, নাকি? না আগেই কাগজপত্র পরীক্ষা? তাহলে 111তে কি বলছে বলেন তো? কাগজপত্র দেখতে হইব, দেখতে হইব নাকি? আর 112তে গাড়ি আটক করতে হইব। আচ্ছা, তাহলে 111, 12 বেসিকটা আপনাদের নিতে হবে। আর 113 হচ্ছে 9টা ক্ষেত্রে ঘটনাস্থলে জরিমানা আরোপ করতে পারে। সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদার পুলিশ অফিসার 9টা ক্ষেত্রে জরিমানা আরোপ করতে পারে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 113। 114 ধারা, 114 ধারা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেকশন, আপনাদের এটা অলরেডি চলে আসছে। মানে আমরা সড়ক পরিবহন আইনে যে তদন্ত, সড়ক পরিবহন আইনে যে তদন্ত, গ্রেফতার, এই সকল কার্যক্রম, আসামি আদালতে প্রেরণ, মানে সকল ধরনের কার্যক্রম এই সড়ক পরিবহন 114 ধারায় ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে করতে বলছে। সড়ক পরিবহনের অন্য কোন ধারায় তো আর এই রাইটস দিছে না, দিছে? দেয় নাই। তাহলে এই 114 ধারায় বইলা দিছে যে আপনি যা কিছু করেন ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে করেন। তাহলে আপনি যে এটিএসআই, আপনি যে গাড়িটা থামাইতেছেন, কাগজপত্র দেখতেছেন, তাহলে কি আপনি ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে করতেছেন না? 149-এর এই অপরাধ, আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করার জন্য করতেছেন না? কথাটা বুঝছেন? তাহলে এই 114 ধারা অনুযায়ী কিন্তু আপনি এটা করতেছেন, এটা রাইটস আছে, ফৌজদারি কার্যবিধি অনুসরণ করেই করতেছেন। এটা অনেকেই বুঝে না, অনেকেই বলে যে এটিএসআই তো কাগজপত্র দেখতে পারে না, এটা সড়ক পরিবহন আইনে নাই, তারপরে এই বা এটিএসআই গাড়ি সিগন্যাল দিতে পারে না। আরে ভাই 42-4-ও তো বলছে যে পোশাক পরিহিত পুলিশ সদস্য সিগন্যাল দিতে পারে, যুক্তিসঙ্গত কারণে গাড়ি থামাইতে পারে। পোশাক পরিহিত পুলিশ সদস্য বলতে কি এটিএসআই কি পোশাক ছাড়া? পোশাক সহ। এই এই জিনিসটা নিয়ে কনফ্লিক্ট তৈরি করবেন না, ডিবেট তৈরি করবেন না, এটা আপনারা যুক্তি দিয়ে বুঝাই দিবেন। এবং পুলিশ আইনের যে 23 ধারা, 23 ধারাতেও বলছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ আপনি পালন করবেন। তাহলে এটাতেও তো আপনারা এখানে বলে দিছে, আপনি কি এই ডিউটি করতেছেন, গাড়ি চেক করতেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ ছাড়া, সার্জেন্টের অনুমতি ছাড়া আপনি কাগজপত্র দেখতেছেন? সার্জেন্ট তো একার পক্ষে সম্ভব না সামাল দেওয়া। তাহলে এটাও আপনার রাইটস আছে, আইনগত রাইটস আছে। যে আপনারে বলবে আপনি পারেন না, এই জায়গাগুলো দেখাই দিবেন লজিক্যালি, আইনের রেফারেন্স সহ। ক্লিয়ার বুঝছেন শরীফ স্যার? ওকে, তাইলে আমরা এই গেলাম কততে? 114। 115তে হচ্ছে ডাম্পিং ইয়ার্ড। ডাম্পিং ইয়ার্ড, এটা নিয়ে আমাদের আলোচনা হবে। তারপরে 116, অলরেডি কিন্তু 116 ধারার বিধান লঙ্ঘন করে 101 ধারায় শাস্তি আমরা পড়ছি। 117 হচ্ছে আমলযোগ্যতা, আপোষযোগ্যতা। ও 112 ধারায় কিন্তু আপনাদের র দিয়া হচ্ছে রেজিস্ট্রেশন। আচ্ছা বাসার ভাই সমস্যা নাই, র দিয়া রেজিস্ট্রেশন, র দিয়া রুট পারমিট, আর ফ দিয়ে হচ্ছে ফিটনেস সনদ। এই 3টা জিনিস আটক করার ফলাফল সম্পর্কিত বিষয়ে কিন্তু বলা হয়েছে, ওইটাও আপনারা মাথায় রাখেন। 112 ধারা, ওইটা বলার সময় মিসিং করছিলাম। আচ্ছা গেল 112, 113, 114, 115, 116। 117 হচ্ছে আমলযোগ্যতা ও আপোষযোগ্যতা এবং জামিন যোগ্যতা সম্পর্কিত যে বিষয়ে বলা হয়েছে,
ওইটা আপনার এই 117 ধারায়। এটা ইম্পর্টেন্ট একটা সেকশন, এখান থেকে প্রশ্ন অ্যাভেলেবল আসছে আগে। 118 ধারার বিধান লঙ্ঘন করায় শাস্তি হচ্ছে 102 ধারা, আমরা অলরেডি পেয়ে গেছি। 119 ধারার বিধান লঙ্ঘন করায় শাস্তি হচ্ছে 103 ধারা, অলরেডি আমরা পেয়ে গেছি। 120 ক্ষমতা অর্পণ, আপনার সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে ব্যক্তি আছে বা অধস্তন পুলিশ অফিসার আছে, মোটরযান পরিদর্শক, টিআই, আপনারাও কিন্তু ক্ষমতা অর্পণ করতে পারে, আটক স্লিপ দিতে পারে, আপনি গাড়ি আটক করতে পারবেন, এই রাইটস কিন্তু আপনার আছে। 120 দ্বারাও আমরা এটা এই হিন্টস আমরা পাই ক্ষমতা অর্পণের বিষয়টা। আপনার সিনিয়র অফিসার আপনাকে এই ক্ষমতা অর্পণ করতে পারেন, এটারও একটা কিন্তু এখানে ক্লু দেওয়া আছে। আপনারা 120 ধারাটা একটু পড়েন। 121 121 কি বলছে? 1 to 1 121 122 123 124 124টা আপনার দরকার আছে। ওই 124 এর বিধান লঙ্ঘন করলে 104 এর শাস্তি। আর 125 126 এইগুলো আমাদের দরকার নাই। আর 121 122 121 হচ্ছে ওই সম্ভবত মানে যে ডিজিটালাইজেশন, মানে আপনার আধুনিকরণের যে বিষয়টা, এই যে এআই ক্যামেরা টেমেরা এগুলা যে আপনার লাগাইছে, এগুলা সড়ক মহাসড়কের আধুনিকায়ন, এই আধুনিকায়নের বিষয়টা বলছে। ঠিক আছে। আর সর্বশেষ যে 126 ধারা যেটা আছে, এটা হচ্ছে আপনার ইংরেজিতে অনুদিত পাঠ। এখানে মূলত বোঝানো হয়েছে আপনার এই সড়ক পরিবহন আইনটা আপনার বাংলায় প্রকাশিত গেজেটের পরে ইংরেজিতেও একটা অনুদিত পাঠ থাকবে, এবং এই আইন নিয়ে যখন প্রশ্ন উত্থাপিত হবে তখন ওই বাংলা যে পার্টটা আছে ওইটাই প্রায়োরিটি পাবে, না ইংলিশটা প্রায়োরিটি পাবে। এটা থেকে প্রশ্ন আসার মতো কিছু নাই। তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের আজকের ক্লাসে এখানে আমি সমাপ্তি ঘোষণা করলাম।